আজকে আমরা শুরু করছি পার্সেন্টেজের ৩ নম্বর ক্লাস বা লাস্ট ক্লাস। তার আগের দিন আমরা পড়েছিলাম যে প্রাইস, এক্সপেন্ডিচার অ্যান্ড কনজাম্পশন যে মেথডটা পড়েছিলাম সেটার আমরা এক্সপ্লেন করেছিলাম এবং সেখান থেকে ৩-৪ টে অ্যাপ্লিকেশনও করেছিলাম এবং কী টাইপ এসএসসি জিডিতে পড়তে পারে সেরকম টাইপের কোয়েশ্চেনও আমরা করেছিলাম। তো আজকে আমরা স্টার্ট করছি ইনকাম, এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস মেথড। আজকে আমরা স্টার্ট করছি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস মেথড। তাহলে পরবর্তী টপিক হলো ইনকাম, এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস মেথড। মানে কি? আয়, ব্যয়, সঞ্চয়। তা আমরা এখান থেকে কি রিলেশন পাই? না, আমরা এখান থেকে একটাই রিলেশন পাই কি, আয় সমান ব্যয়, আয় সমান ব্যয় প্লাস সঞ্চয়। আমরা এখান থেকে একটাই রিলেশন পাই, এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে আয় সমান ব্যয় প্লাস সঞ্চয়। আয় সমান ব্যয় প্লাস সঞ্চয়। এটা মানেটা কি? ধরুন আমার আমার এই প্রতি মাসে ধরুন প্রতি মাসে টোটাল খরচ হয় ১২,০০০ টাকা এবং আমি প্রতি মাসে সেভিংস করি বা সঞ্চয় করি, ব্যাংকে জমা রাখি ১৮,০০০ টাকা। তাহলে আমার মাসে ইনকাম কত? মাসে ইনকাম অবভিয়াসলি আমি প্রতি মাসে ব্যয় করছি বা খরচ করছি, প্রতি মাসে আমার টোটাল খরচ হচ্ছে ১২,০০০ টাকা আর আমি সঞ্চয় করছি ১৮,০০০ টাকা। তাহলে আমার তাহলে আমার আয় কত? তাহলে আমার আয় কত? আয় অবভিয়াসলি ৩০,০০০ টাকা। আমি ৩০,০০০ টাকা আয় করছি বলেই তো আমি প্রতি মাসে ১২,০০০ টাকা খরচ করতে পারছি, প্রতি মাসে ১৮,০০০ টাকা সঞ্চয় করতে পারছি। তাহলে কি এটা সবসময় রিলেশনটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আয় সমান ব্যয় প্লাস সঞ্চয়। আয় সমান ব্যয় প্লাস সঞ্চয়। তাহলে এখান থেকে আমাদের কোশ্চেন কিরকম কি আসে সেটা আমরা দেখছি। তাহলে এই কনসেপ্টের একটা অঙ্ক কি, যে তন্ময় তার মাসিক আয়ের ১৫% বাড়ি ভাড়া দেয়, বাকি টাকার ৭৫% দোকানে খরচ করে, তারপর তার মাসিক সঞ্চয় ১৭০০ টাকা হলে তাহলে তার মাসিক আয় কত? তাহলে তার মাসিক আয় কত? আমাকে কি কি দিয়ে দিয়েছে? ব্যয় দিয়ে দিয়েছে, সঞ্চয় দিয়ে দিয়েছে। তাহলে এটা দু রকম ভাবে করা যায়। একটা হচ্ছে ১০০ ধরে, আর একটা হচ্ছে রেশিও মেথড। পার্সেন্টেজকে ভেঙে রেশিও মেথড। আমি প্রথমে কি করছি? আমি প্রথমে ১০০ ধরে করছি। আমাকে বলছে যে মাসিক আয়ের ১০০% বাড়ি ভাড়া দেয়। তাহলে আমাকে কি বলেছে? তার মাসিক আয় কত? আমি যদি মাসিক আয়কে সাপোজ ১০০% ধরে নিই, সাপোজ হচ্ছে মাসিক আয় আমার ১০০%, তাহলে কি বলছে? যে মাসিক আয়ের ১৫% বাড়ি ভাড়া দেয়। তাহলে এখান থেকে যদি আমি ১৫% বাড়ি ভাড়া দিয়ে দিই, এখান থেকে -15% যদি আমি বাড়ি ভাড়া দিই, আমার কাছে পড়ে থাকে কত? 85%। 85%। এবার বলছে বাকি টাকা মানে কত? 85%। বাকি টাকা মানে কত? 85%। ৭৫% দোকানে খরচ করে। বাকি টাকার ৭৫% দোকানে খরচ করে। তাহলে বাকি টাকার ৭৫% মানে কত? সবাই এখানে একটা কি ভুল করে? বাকি টাকার ৭৫% মানে কি করে? ৮৫, ৮৫ মাইনাস ৭৫ করে দেয়। মানে কত হচ্ছে? তাহলে ১০। এটা ভুল। কারণ এখানে আমাকে বলেছে বাকি টাকার, এখানে বাকি কত আছে? ৮৫। এখানে বাকি কত আছে? ৮৫। আমাকে বলছে ৮৫ এর ৭৫% দোকানে খরচ করেন। নট বলে যে ৮৫-র মধ্যে ৭৫ দোকানে খরচ করেন। আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে ৭৫ আলাদা আর ৭৫% আলাদা। ৭৫ মানে হচ্ছে অনলি ফর ৭৫। আর ৭৫% মানে হচ্ছে ৭৫/১০০। মানে ২৫/৩ ২৫/৪ বহু ফারাক। ৭৫ আর ৭৫% এর মধ্যে। তাহলে কেউ এটা ভুল করে দিও না যে বাকি টাকার ৭৫% মানে যে ৮৫ মাইনাস ৭৫ ১০। এটা হবে না। এটা কি হবে? এটা হবে যে বাকি টাকা কত? ৮৫। এর ৭৫% আমি কি করে বের করাবো? ইনটু ৭৫/১০০। তাহলে কত হচ্ছে? ২৫/৩ ২৫/৪। তা ৮৫/৩ কত? ৮/৩ ২৪, ২৪০, ৫/৩ ১৫, ২৫৫/৪। ২৫৫/৪ এর ভ্যালু কত? ৬/৪ ২৪, ৬/৪ ২৪, ১৭ হইলে ১, ১৫, ৪/৩ ১২, ৩, ৪/৭ ২৮, ৪/৫ ২০। ৬৩.৭৫ টাকা তিনি কি বলছে? ৬৩.৭৫, এই যে ভ্যালুটা বেরোলো, এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে যে বাকি টাকার ৭৫% এর ভ্যালু হচ্ছে ৬৩.৭৫। তাহলে বলছে দোকানে খরচ করে, মানে এই টাকাটার মধ্যে এই টাকাটি ইনি দোকানে খরচ করছেন। তাহলে এইটার থেকে ৬৩.৭৫ বিয়োগ হবে, পড়ে থাকে কত?
5 5 এ 10, হাতে রইল 1 2, হাতে রইল 1, 3 এর একে 4, 4 এ কত 5, 1 এ হাতে রইল 6 আর 2 8, 21.25। তাহলে আমার পড়ে থাকা কত 21.25। কি বলছে 75% দোকানে খরচ করেন, তাহলে 75% এর ভ্যালু আমি কত পেলাম, এত এত তিনি বলছে দোকানে খরচ করেন, তাহলে 85 থেকে এত মাইনাস করলে আমার পড়ে থাকে 21.25। তাহলে কি বলছে যে তারপর তার মাসিক সঞ্চয় এত টাকা। তাহলে আমার সবকিছু খরচ হওয়ার পর আমার পড়ে থাকে কত 21.25। তাহলে 21.25 কি বটে, আমার হচ্ছে মাসিক সঞ্চয়। তাহলে আমি জানি আমার 21.25 মাসিক সঞ্চয়, কিন্তু এখানে কোশ্চেনে কত বলেছে 1700। তাহলে আমি কি লিখবো 21.25 সমান হচ্ছে 1700। 21.25 সমান হচ্ছে 1700। 21.25 সমান হচ্ছে 1700। তাহলে আমাকে কি বলেছে যে 100 এর মান কত, কেননা আমাকে বলেছে মাসিক সঞ্চয় কত, মাসিক আয় কত, তো মাসিক আয় কত ধরেছি আমরা 100। তাহলে 100 এর মান কত, 100 এর মান কত, এটা আমরা কিভাবে বের করব, আমরা জানি সবসময় যে 1700 ইন্টু 100 বাই 21.25। 1700 গুণিত 100 বাই 21.25 আমি এখানে তুললাম, আর একটা 100 এখানে হবে। আর আমি ডাইরেক্ট 25 দিয়ে কাটছি, 25 4 এ 100, 25 8 এ 200, 25 5 এ 125, 25 4 এ 100। 17 কে 100 দিয়ে কাটছে, এটা 17 কে 5 দিয়ে কাটছে, 17 5 এ 85, এটা 5 কে 20 দিয়ে কাটছে। তাহলে আমার কাছে পড়ে থাকে কত 4 দুগুণে 8, 4 দুগুণে 8, একটা শূন্য দুটো শূন্য তিনটা শূন্য, তাহলে কত 8000। তাহলে আমার মাসিক আয় কত, আমার মাসিক আয় হচ্ছে 8000 টাকা। এটা হচ্ছে আমার 100 ধরে। পরবর্তী মেথডটি কি, পরবর্তী মেথড আমরা বললাম রেশিও মেথড, মানে পার্সেন্টেজ কে ব্রেক করে। এই অঙ্কটা আরেকটা মেথডে করা যায় কি, সেটা পার্সেন্টেজ ব্রেক করে বা রেশিও মেথডে। কি রেশিও মেথড, রেশিও মেথড আমরা কি করে করব, এখানে বলেছে যে একটা পার্সেন্টেজ দুটো পার্সেন্ট, তাহলে আমরা পার্সেন্টেজকে ব্রেক করছি। 15%, 15% মান কত 15 বাই 100, 5 3 15, 5 20 100, 3 বাই 20। আর একটা আছে 75%, 75% মান কত 75 বাই 100, 25 3 75, 25 4। তাহলে কি বলছে, তার মাসিক আয়ের 15% বাড়ি ভাড়াতে, তার মাসিক আয়ের 15% তিনি বলছে বাড়ি ভাড়া দিচ্ছে। তাহলে আমি এখানে যদি বলি যে 20 ছিল, 20 টাকা ছিল, তার 3 টাকা তিনি বাড়ি ভাড়া দিলেন, তাহলে পড়ে থাকে কত, 20 টাকা ছিল, তার 3 টাকা তিনি বাড়ি ভাড়া দেন, তাহলে পড়ে থাকে কত 17 টাকা। এটা এটা তো আমার আয়, নিচেরটা সবসময় হচ্ছে আয়, আর উপরেরটা হচ্ছে ব্যয়। এই অঙ্কটার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে নিচেরটা আয় উপরেরটা ব্যয়, এটাও নিচেরটা আয় উপরেরটা ব্যয়, নিচেরটা আয় উপরেরটা ব্যয়। তাহলে কি আমার 20 টাকা, 20 টাকা আমাকে কিসে এখানে এখানে ডাটাটা আমার কিসে দেওয়া আছে যে তার মাসিক সঞ্চয় বলছে 1700 টাকা, এখানে ডাটাটা দেওয়া আছে সঞ্চয়ের, তাহলে আমাকে সঞ্চয়ের মান বের করতে হবে। আমার যেটা ডাটা দেওয়া থাকবে আমার সেটার মান বের করতে হবে। আমাকে বলছে মাসিক সঞ্চয়, তাহলে সঞ্চয় কি 1700 টাকা, আমাকে সঞ্চয় বের করতে হবে, তাই আমি ব্যয়টা ধরছি না। তাহলে আমার আয় যদি 20 টাকা হয়, 3 টাকা তিনি খরচ করছেন, তাহলে পড়ে থেকে কত 17 টাকা। তাহলে এটা আমার কিসের রেশিও হচ্ছে, আয়, এবার রেশিওটা কিসের হচ্ছে, আয় আর সঞ্চয়। তাহলে 20 টাকা আয় করছে, 17 টাকা সঞ্চয় করছে। এখানে 4 টাকা আয় করছে, 1 টাকা সঞ্চয় করছে, এখানে না 4 টাকা আয় করছে, 3 টাকা খরচ করছে, তাহলে সঞ্চয় কত টাকা করছে 1 টাকা। তাহলে এটা আমাদের ইয়া হয়ে যাবে 80 17।
তাহলে কি 80 টাকা আমার আয় করছে, 17 টাকা সঞ্চয় করছে, 17 টাকা সঞ্চয় করছে। আমরা জানি যে 80 টাকা আয় করছে আর 17 টাকা সঞ্চয় করছে। তাহলে আমাদের কাছে কি, আমাদের কাছে 17 টাকা সঞ্চয় করছে, কিন্তু কোশ্চেন কি বলেছে না, ও 1700 টাকা সঞ্চয় করছে, 1700 টাকা। তাহলে আমরা একটা লিখতে পারি যে 17 সমান 1700। তাহলে একের মান হয়ে গেল 100। তাহলে 80-র মান কত, কেননা আমার আয় চাইছে, তার মাসিক আয়, তার মাসিক আয় আমরা জানি 80। তাহলে 80-র মান কত, 100 × 80 মানে হচ্ছে 8000। তাহলে পরবর্তী অঙ্ক কি, বরুণ তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়লে এবং খরচ 10% বাড়লে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে। এটা কিভাবে করব, তাহলে আমাকে কি কি দিয়ে দিয়েছে, খরচ, খরচ বলছে বরুণ তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বৃদ্ধি পেলে, খরচ 10% বাড়লে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যে আয়, ব্যয়, সঞ্চয়, আয় ব্যয় সঞ্চয়। তাহলে আমরা সবসময় জানি যে আয় আমরা সবসময় 100 ধরবো। তাহলে আমার 100 টাকা আয় হলে বলছে 75% খরচ করছে, মানে 75 খরচ করছে। তাহলে আমার সঞ্চয় কত টাকা হচ্ছে, আমার যদি 100 টাকা আয় হয়, 75 টাকা খরচ হয়, তাহলে আমার সঞ্চয় কত হবে, 25। 25, এবার বলছে যে তার আয়, তার বেতন 20% বাড়লে, তার বেতন, তাহলে বেতন কত ছিল 100 টাকা, 20% বাড়ছে, মানে কত হচ্ছে 120। তার বেতন কত হচ্ছে 120, এবং কি বলছে খরচ 10% বাড়লে, খরচ বলছে 10% বাড়লো, মানে কি এখান থেকে এটা 10%, বলছে খরচ 10% বাড়লো মানে কি প্লাস 10%। এটা কি 10% মানে যে 75 প্লাস 10 85, এটা হবে না, 75 প্লাস 10 85 হবে না, এটা ভুল। কেন, আমাকে কি বলছে 75 থেকে 10% বাড়লো, 75 থেকে 10% বাড়লো মানে কত, 75 10% বৃদ্ধি পাচ্ছে, মানে কত হচ্ছে 110/100। 5 15 75, 5 দুগুণে 100, তাহলে 11 × 15 কত হচ্ছে, 11 × 15 হচ্ছে 15 মানে হচ্ছে 5 6 1, মানে 165/2, 165/2 মানে কত হচ্ছে 80 দুগুণে 160, 82 দুগুণে 164, মানে 82.5। তাহলে এখানে আমার কত বসবে, 82.5। তাহলে আমার 10% বৃদ্ধি পেলে কত বৃদ্ধি পাচ্ছে, 75 থেকে হচ্ছে 82.5। তাহলে আমার যদি এখানে, তাহলে আমার 120 টাকা বর্তমান আয় হচ্ছে, বর্তমান খরচ হচ্ছে 82.5, তাহলে আমার সঞ্চয় কত টাকা হবে, সঞ্চয় কত টাকা হবে, অবভিয়াসলি 120 মাইনাস 82.5, 120 মাইনাস 82.5 কত হচ্ছে, কত হবে 37.5, 37.5। তাহলে কি বলছে যে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে, আগে কত ছিল, আগে ছিল আমার 25, বর্তমানে সঞ্চয় কত টাকা হচ্ছে 37.5, তাহলে বাড়ছে কত, কত টাকা বেড়েছে 12.5, এবার বাড়ছে কত 12.5। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে 12.5 কার থেকে বাড়ছে, 25-এর থেকে।
তাহলে 12.5/25, আমাকে শতকরায় মান চেয়েছে, তাহলে আমাকে গুণিত 100, 25 4 100, 2 2 4, 2 5 10, 5 25, তাহলে কত হচ্ছে 50%। তাহলে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? 50% বৃদ্ধি পাবে। নেক্সট টপিক হলো পপুলেশন বেসড কোশ্চেন, জনসংখ্যা সংক্রান্ত সমস্যা। পপুলেশন বেসড কোশ্চেন কনসেপ্টে কিরকম কি কোশ্চেন আছে, যে একটি গ্রামে জনসংখ্যা 9,600, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি পেলে এবং মহিলার সংখ্যা 5% বৃদ্ধি পেলে গ্রামের লোক সংখ্যা হয় 10,072, তাহলে গ্রামের পুরুষের সংখ্যা কত? তাহলে গ্রামের পুরুষের সংখ্যা কত? এটা এই সব পপুলেশন বেসড কোশ্চেন সব থেকে বেস্ট এবং স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে এলিগেশন মেথড। সব থেকে স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে এলিগেশন মেথড। এলিগেশন মেথড হয় কিভাবে? এলিগেশন এলিগেশন মেথড হয় কিভাবে? এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে মেল আর দেওয়া আছে ফিমেল। কি কি দেওয়া আছে? মেল বলছে 8% বৃদ্ধি পাচ্ছে আর ফিমেল হচ্ছে 5% বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তা এলিগেশন করার নিয়ম এখানে মেল ফিমেল দু রকমের যদি কোনো এলিমেন্ট দেওয়া থাকে, তাহলে সবসময় আমরা কি মেথড ইউজ করবো? এলিগেশন। তাহলে এখানে দু রকমের এলিমেন্ট দেওয়া আছে, মেল আর ফিমেল। তাহলে মিডিলে একটা কিছু বসবে, এবারে এরকম এরকম একটা স্ট্রাকচার হবে, এরকম এখানে কিছু মান বসবে, এখানে কিছু মান বসবে, সেটাই আমাদের উত্তর হবে। তাহলে আমরা মিডিলে কি বস করাবো? এটা হচ্ছে এলিগেশনের স্ট্রাকচার। তাহলে আমরা মিডিলে কি বস করাবো? মধ্যিখানে আমরা কি বস করাবো? এখানে আছে মেল, এখানে আছে ফিমেল। তাহলে একটি গ্রামের জনসংখ্যা, একটি এত বড় একটি গ্রাম, সেখানে সেখানে কি 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 ধরনের লোক থাকে? একজন হচ্ছে মেল থাকে আর ফিমেল, মেল আর ফিমেল একসাথে মিলে একটা গ্রামের জনসংখ্যা তৈরি হয়। তাহলে কি মেল ফিমেল মিলে গ্রামে পুরো জনসংখ্যা তৈরি করছে। তাহলে আমি যদি কোনো সার্ভেতে বলি যে এই গ্রামের এই গ্রামের মধ্যে পুরুষ আছে কতজন? পুরুষ আছে, এই গ্রামের জনসংখ্যা হচ্ছে মোট 10 জন, পুরুষ আছে 5 জন, পুরুষ আছে 6 জন, তাহলে মহিলা কজন আছে এই গ্রামে? তো অবভিয়াসলি সবাই বলবে যে 10 - 6 4। মানে 10টা কি মোটের থেকে আমি যদি পুরুষটাকে বাদ দিই তাহলে আমি মহিলা পাবো, বা মহিলাটাকে যদি বাদ দিই আমি পুরুষ পাবো। তাহলে সেই রকম আমাকে আমাকে তো এখানে মেল আর ফিমেল দিয়ে দিয়েছে, এখানে তো মোট জনসংখ্যার কোনো পার্সেন্টেজ আমাকে দেওয়া নেই। তাহলে এখানে আমার সবসময় মিডিলে বসবে মোট জনসংখ্যার পার্সেন্টেজ কত, মোট জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে। পুরুষ তো 8% বৃদ্ধি পেয়েছে, মহিলা তো 5% বৃদ্ধি পেয়েছে, তো মোট কত বৃদ্ধি পেয়েছে সেটা এখানে বসবে। তাহলে ওটা আমরা বের করাবো কিভাবে? মোট জনসংখ্যাটা এখানে তো আমার দেওয়া নেই, কোশ্চেনে তো কোথাও লেখা নেই যে মোট এত পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধি হয়েছে গ্রামে। তাহলে এটা বের করাবার নিয়ম কি? প্রথমে গ্রামের জনসংখ্যা কত ছিল? 9,600, পরে কত হয়েছে? এত। তাহলে তাহলে বৃদ্ধি পেয়েছে কত? বৃদ্ধি পেয়েছে কত? বৃদ্ধি পেয়েছে 472। প্রথমে ছিল গ্রামের জনসংখ্যা 9,600, পরে হয়েছে 10,272, তাহলে বৃদ্ধি পেয়েছে কত গ্রামের জনসংখ্যা? 472। তাহলে 472 কার উপরে বৃদ্ধি পেয়েছে? 9,600-র উপরে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি সবসময় পার্সেন্টেজে বের করতে গেলে 472, এটা আমি মোট পার্সেন্টেজে বের করেছি, মোট বৃদ্ধির হারটা 472/9,600 ইন্টু 100%, তাহলে কত হচ্ছে? শূন্য শূন্য কাটছে। 96 কতই 472, 96 কতই 472, 96 সাতে, এটা ডাইরেক্ট 7 দিয়ে কাটবে।
তাহলে কি 96 কে ডাইরেক্ট 472 দিয়ে কাটছে কত, 7-এ। তাহলে আমার মোট মোট গ্রামের জনসংখ্যার বৃদ্ধির হার কত, 7%। তাহলে আমি এখানে লিখবো 7%। 7%। তাহলে কি, তাহলে তাহলে এটা আমার কি হয়, এরকম হয় কোনাকুনি, এলিগেশন সবসময় কোনাকুনি হয়। তাহলে এইটার সাথে এইটার ডিফারেন্সটা সবসময় বসে এখানে, এইটার সাথে এইটার ডিফারেন্সটা সবসময় বসে এখানে। তাহলে 7-এর সাথে 8-এর ডিফারেন্স কত, 1। 5-এর সাথে 7-এর ডিফারেন্স কত, 2। তাহলে গ্রামে পুরুষ কত, 2 জন, মহিলা কত, 1 জন। তাহলে তাহলে কি দুজনের যোগ। তাহলে গ্রামের জনসংখ্যা কত হলো, 3। কেননা একটা গ্রামে তো পুরুষ আর মহিলা নিয়ে জনসংখ্যা তৈরি হয়, তাহলে গ্রামের জনসংখ্যা কত হলো, 3। এটা হচ্ছে গ্রামের মোট জনসংখ্যা, গ্রামের মোট জনসংখ্যা। এবার কি, এইটা যদি 3 হয়, তাহলে আমি এখানে বলতে পারি যে গ্রামের মোট জনসংখ্যা কত, 3। আমার হিসাবে 3 বেরিয়েছে, কিন্তু আমাকে কোশ্চেনে কত বলে দিয়েছে যে গ্রামের জনসংখ্যা হচ্ছে 9600। তাহলে আমি লিখতে পারি যে 3 সমান 9600। 3 সমান 9600। তাহলে আমাকে কি বলেছে, গ্রামে পুরুষের সংখ্যা কত, পুরুষ, তাহলে পুরুষ আমি কত পেয়েছি, 2। তাহলে 2 এর মান কত, তাহলে 2 এর মান কত, তাহলে এটা আমি কিভাবে করব, 9600 ইন্টু 2 বাই 3। তাহলে 3 দিয়ে ডাইরেক্ট কাটছে, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3200। তাহলে আমার উত্তর কত হচ্ছে, 32 ইন্টু 2 কত হচ্ছে, 64। দুটো শূন্য, 6400। তাহলে আমার গ্রামে পুরুষের সংখ্যা কত, 6400। প্র্যাকটিসের জন্য আরেকটি কোশ্চেন বলছে, একটি গ্রামের জনসংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি, মহিলার সংখ্যা 10% বৃদ্ধি করা হলে গ্রামের লোক সংখ্যা হয় 16,300। তাহলে গ্রামের মহিলার সংখ্যা কত, সেম প্রসেস। একটা হচ্ছে ম্যান মানে মেল, আর একটা হচ্ছে ফিমেল। একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল। কি করব, মেল কত, 8%, 10%। তাহলে এখানে কি, এখানে আমাকে মোট জনসংখ্যা বের করে দেবো, মোট জনসংখ্যা বৃদ্ধির হার বের করে দেবো। মোট জনসংখ্যা বৃদ্ধির আমি কি করে পাবো, এখানে আছে 15,000। তাহলে আমার মোট গ্রামের জনসংখ্যার বৃদ্ধির হার কত বেরোলো, 130/15। 130/15। তাহলে আমি এটা এখানে লিখছি 130/15। এটাকে দশমিকে করার কোনো দরকার নেই, এটাকে দশমিকে করার দরকার নেই। আমি বলে দিচ্ছি যে এটাকে কিভাবে সলভ হবে। এটা দশমিকে করার কোনো প্রয়োজন নেই। এটা এরকম যদি ভগ্নাংশ, যদি মোট জনসংখ্যার হারে যদি এরকম ভগ্নাংশ বেরিয়ে যায়, তাহলে ভগ্নাংশটাকে এখানে লিখবো। সব সময় নিচেরটার সাথে এইটার গুণ হবে, এই নিচেরটার সাথে এইটার গুণ হবে। তাহলে আমার কি বেরোলো, তাহলে আমার নতুন রেশিও কি বেরোলো, নতুন রেশিও বেরোলো ম্যান, মেল আর ফিমেলের নতুন রেশিও কি বেরোলো, নতুন রেশিও এখানে বেরোলো যে 15/8 কত, 120, 15/10 কত, 150 বাই 130, নিচে 130। তাহলে কোনাকুনি যা হয়, 120 আর 130 এর মাঝে ডিফারেন্স কত, 10। এটার মাঝে ডিফারেন্স কত, 20। শূন্য শূন্য কাটছে, তাহলে পড়ে থাকছে কত, 2 আর 1। তাহলে তাহলে গ্রামে মহিলা পুরুষ কত, 1। মহিলা পুরুষ কত, 2, মহিলা কত, 1। তাহলে গ্রামে মোট জনসংখ্যা কত, 3। গ্রামে মোট জনসংখ্যা কত, 3। তাহলে
আমি জানি 3, কোশ্চেনে কত বলেছে 15,000, তাহলে আমি লিখতে পারি যে 3 সমান 15,000। তাহলে একের মান কত 5,000, একের মান কত 5,000। তাহলে তাহলে কি আমাকে কি বলেছে, তাহলে গ্রামের মহিলার সংখ্যা কত, তাহলে গ্রামের মহিলার সংখ্যা এখানে কত বেরিয়েছে আমার 1, তাহলে একের মান তো আমি 5,000 পেয়ে গেছি, এটাই আমাদের উত্তর। কনসেপ্ট নাম্বার 8, তো পরবর্তী কনসেপ্ট কি, কোশ্চেন বেসড অন ইলেকশন, নির্বাচন বা ভোট সংক্রান্ত প্রশ্ন। ভোটের কোশ্চেন বা নির্বাচনের কোশ্চেন। এখানে কিরকম কি কোশ্চেন আছে, বলছে যে দুজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী বৈধ ভোট মানে ভ্যালিড ভোট, বৈধ ভোটের 60% পেয়েছেন এবং নির্বাচনে 90% ভোট হচ্ছে বৈধ ভোট। নির্বাচনে মোট 12,000 ভোটার অংশগ্রহণ করলে অন্য প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন। তাহলে অন্য প্রার্থী বলছে কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন। এটা দু রকম ভাবে করা যায়, দু রকম। ফার্স্ট হচ্ছে যে চেন মেথড। চেন ফার্স্ট হচ্ছে চেন মেথড। সেকেন্ড কি, সেকেন্ডে পরে বলছি, সেকেন্ড হচ্ছে সিরিজ মেথড। সিরিজ মেথড, একটা হচ্ছে চেন মেথড আর একটা হচ্ছে সিরিজ মেথড। প্রথমে চেন মেথডটা করছি। বলছে দুজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী বৈধ ভোটে 60% পেয়েছেন, নির্বাচনে মোট ভোটে 90% ভোট হচ্ছে বৈধ, নির্বাচনে মোট ভোটার অংশগ্রহণ করেছিলেন 12,000। তাহলে এখানে বলছে নির্বাচনে মোট ভোটার অংশগ্রহণ করেছিলেন 12,000, তাহলে নির্বাচনে মোট ভোট কত, টোটাল ভোট কত 12,000, টোটাল ভোট কত 12,000, নির্বাচনের টোটাল ভোট কত 12,000। বলছে নির্বাচনে 90% ভোট হচ্ছে বৈধ, তাহলে আমি যদি এখানে বলি যে ভ্যালিড ভোট বা বৈধ, বৈধ ভোট সমান কত, বৈধ ভোট সমান কত, এখানে বলছে যে 90%, মোট ভোটের 90% হচ্ছে বৈধ, তাহলে কত 12,000-এর 90% হচ্ছে বৈধ। তাহলে 12 9 কত 108, একটা শূন্য দুটো শূন্য, তাহলে বৈধ ভোট কতগুলো 10,800টা, তাহলে 12,000-এর মধ্যে 10,800টা ভোট হচ্ছে আমার বৈধ। তাহলে কি বলছে এখানে, তাহলে বৈধ ভোট কতগুলো হচ্ছে যে 10,800টা হচ্ছে বৈধ ভোট। তাহলে কি বলছে এবার কি, এবার একটা নির্বাচনে দুটো প্রার্থী দাঁড়ায়, তো একটা হচ্ছে উইন আর একটা হচ্ছে লস, একটা হচ্ছে উইন আর একটা হচ্ছে লস, একটা হচ্ছে উইন একটা হচ্ছে লস, WRL। তাহলে উইন, যে প্রার্থীটা জয়ী হয়েছে, বলছে একজন প্রার্থীর মধ্যে 60% ভোট পেয়েছেন এই নির্বাচনে, তাহলে একজন প্রার্থী 60% পেয়েছেন, তাহলে আমি যদি, যে জিতেছে সে 60% পেয়েছে, তাহলে ই যদি 60% পায় তাহলে ই কত পাবে, ই যদি 60% পায় তাহলে ই কত পাবে, ই অবভিয়াসলি 40% পাবে। ই যদি বৈধ ভোটে 60% পায় তাহলে ই অবভিয়াসলি 40% পাবে। তাহলে মোট 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 ভোটার কত 100, তো তাহলে ই যদি 60% পায় তাহলে ই অবভিয়াসলি 40% পাবে। তাহলে কি বলেছে, তাহলে অন্য প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন, তাহলে অন্য প্রার্থী 40% ভোট পেয়েছিলেন, 40%-এর মানটা বের করবো আমরা। তাহলে 1,080 40%-এর মান, সরি 10,840%-এর মান কিভাবে বের করাবো, 10,800 ইন্টু 40/100, শূন্য 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 কাটছে, তাহলে 108 চারে, 108 চারে কত 432, 4,320। তাহলে অন্য প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন, অন্য প্রার্থী 4,320টি বৈধ ভোট পেয়েছিলেন। এটা হচ্ছে চেন মেথড। নেক্সট কি সিরিজ মেথড, সিরিজ মেথডটা কিভাবে করব,
কত, আমার মোট ভোটার কত 12,000, তাহলে 12,000 তারপরে কি বলেছে নির্বাচনে, বলছে 90% ভোট হচ্ছে বৈধ, নির্বাচনে 90% ভোট হচ্ছে বৈধ, তাহলে 90/100। এরপরে আমাকে কি বলেছে একজন প্রার্থী 60% পেয়েছে, তাহলে আমাকে উত্তর কি চেয়েছে যে অন্য প্রার্থী কতগুলি ভোট পেয়েছে, তাহলে একজন, আমি যদি 60% পাই তাহলে আমার বিরোধী পার্টি কত পাবে 40%। আমি যদি যদি বিজেপি 60% পায় তাহলে তৃণমূল অবভিয়াসলি 40% পাবে, তাহলে সেরকম। তাহলে তাহলে আমাকে উত্তর চাই যে অন্য প্রার্থী, তাহলে আমাকে 40/100, 40/100টা করার কারণ কি, একজন পেয়েছে 60, তাহলে অবভিয়াসলি অন্যজন পাবে 40। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি আমার উত্তর বেরিয়ে আসবে 0, 0, 0, 0, 0, 0, 0, 0। তাহলে কত হচ্ছে 9×4 = 36, 9×4 = 12, 36 × 12 কত হচ্ছে 6×2 = 12, 2 হাতে রইল 1, 3×6 রেখে 7, 36 × 1 = 36, 2, 3, 4, তাহলে আমার কত হচ্ছে 4, 3, 2 আর একটা শূন্য এখানে পড়ে আছে, তাহলে শূন্য। তাহলে এটা হচ্ছে সিরিজ মেথড 4320, আর এটা হচ্ছে চেন মেথড। একটি প্র্যাকটিসের জন্য বলছে যে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটে 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করে, তাহলে মোট ভোটার সংখ্যা কত, তাহলে দুজন প্রার্থী, তাহলে আমি ধরে নিচ্ছি 60% পেয়েছে একজন প্রার্থী, তাহলে আমি ধরে নিচ্ছি যে গ্রামে মোট ভোটার হচ্ছে 100, গ্রামে মোট ভোটার হচ্ছে 100। এবার কি বিজয় প্রার্থী মানে হচ্ছে উইন আর লস, যে উইন হয়েছে আর যে জিতেছে আর যে হেরেছে, তাহলে বিজয়ী প্রার্থী মোট ভোটে 60% পেয়েছে, তাহলে বিজয়ী প্রার্থী কি মোট ভোটে 60% পেয়েছে, মানে 100-র মধ্যে 60 পেয়েছে বিজয়ী, তাহলে অবভিয়াসলি 40 পাবে, কেন একটা নির্বাচন তো হার আর জিতের মধ্যে হয়, তো তাহলে যে জিতেছে সে 60 পেয়েছে, তাহলে অবভিয়াসলি যে হেরেছে সে 40 পাবে, কেন দুজনকার মধ্যে নির্বাচন হয়েছে, তাহলে যদি 60 পায় তাহলে অবভিয়াসলি 40 পাবে। তাহলে কি বলেছে, তো বলছে বিজয়ী প্রার্থী 5,000 ভোটে জয়লাভ করে, তাহলে একটা কনসেপ্ট কি না, যে প্রার্থী জিতেছে সে বলছে 5,000 ভোটে জয়লাভ করে, 5,000 ভোটে জয়লাভ করে, এটা মানেটা কি, এই যে আমি ধরে নিচ্ছি এ, বিজয় প্রার্থী এ, আর যে হেরেছে সে হচ্ছে বি, তাহলে এ যে জিতেছে, এ কার থেকে জিতেছে, এ কি 100 থেকে জিতেছে, না, এ কার থেকে জিতেছে, এ হচ্ছে বি এর থেকে জিতেছে, তাহলে তাহলে টিভিতে সেই জন্য নিউজ চ্যানেলে বলা হয় যে ভোটের রেজাল্টের দিন নিউজ চ্যানেলে বলা হয় যে আহ, কলকাতাতে কলকাতাতে টিএমসি বিজেপির থেকে এত ভোটে এগিয়ে আছে, টিএমসি বিজেপির থেকে এত ভোটে এগিয়ে আছে, এত ভোটে এগিয়ে আছে, তা সেরকম এখানে বলে দিয়েছে যে 5,000 ভোটে জয়লাভ করে। তা লাস্ট লাস্ট যখন আমাদের ভোটের রেজাল্ট হয়, লাস্ট যখন ইয়া হয় তখন 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 কি বলা হয় যে কলকাতাতে টিএমসি বিজেপির থেকে 5,000 ভোটে জয়লাভ করেছে, 5,000 ভোটে জয়লাভ করেছে মানে কি টিএম টিএমসি বিজেপির থেকে 5,000 ভোট বেশি পেয়েছে, টিএমসি বিজেপির থেকে 5,000 ভোট বেশি পেয়েছে, সেই জন্য এই টিএমসি বিজেপির থেকে জয়লাভ করেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে সেরকম যে এ বি এর থেকে 5,000 ভোটে জয়লাভ করেছে, এ তো 100 থেকে 5,000 ভোটে জয়লাভ করতে পারবে না, তাহলে এ কার থেকে জয়লাভ করেছে, বি এর থেকে, বি কে হারিয়েছে, বি এর থেকে জয়লাভ করেছে, তাহলে কত কত ভোট বেশি পেয়েছি, 20 ভোট, তাহলে এ 20 ভোটে জয়লাভ করেছে, তাহলে আমরা জানি 20 ভোটে জয়লাভ করেছে, কিন্তু কোশ্চেন কি বলছে 5,000 ভোটে জয়লাভ করেছে, তাহলে আমি এখানে কি লিখবো যে 20 সমান 5,000, 20 সমান 5,000, আমি কাটাকাটি করছি, শূন্য শূন্য কেটে দিচ্ছি, 2, 250, 500, তাহলে একের মান কত 250। আমাকে কি বলেছে মোট ভোটার সংখ্যা কত, মোট ভোটার সংখ্যা, তাহলে আমি মোট ভোটার উত্তর যখন করেছিলাম প্রথমে মোট ভোটার কত ধরেছিলাম 100,
তাহলে 1 এর মান যদি 250 হয় তাহলে 100 এর মান কত? 250 ইন্টু 100 কত হচ্ছে? 25,000। এটাই আমাদের উত্তর। তাহলে আমাদের গ্রামে মোট ভোটার কত ছিল? 25,000। পরবর্তী কোশ্চেন কি? না, একটি নির্বাচনে মোট 7,50,000 জন ভোটার অংশগ্রহণ করেছিলেন। একজন প্রার্থী 3,28,500 ভোট পেয়েছেন, যা বৈধ ভোটে 60%। একজন প্রার্থী 3,28,500 ভোট পেয়েছেন, যা বৈধ ভোটে 60%। তাহলে শতকরা অবৈধ ভোটের সংখ্যা কত? এটা তোমাদের আজকে হোমওয়ার্ক। এটার উত্তর আমাকে কমেন্টে জানিও। এটার উত্তর আমাকে কমেন্ট সেকশন বক্সে করে জানিও যে কত বেরোচ্ছে। আর আজকের মতো এখানে ক্লাস শেষ। আর তোমাদের আজকে পার্সেন্টেজ পুরো কমপ্লিট হয়ে গেল। পরের দিন আমরা প্রফিট লস চ্যাপ্টার আরম্ভ করব।